আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাস 9-10 এর বিজিএস অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, যেটি কিনা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চ্যাপ্টার 2, যেটি হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ। ইতোমধ্যে আমরা চ্যাপ্টার 1-এ দেখেছি যে পাকিস্তান আমলের কথা, অর্থাৎ ব্রিটিশ আমলের পরে পাকিস্তান যে শাসন আমলটা ছিল সেইখান থেকে কিভাবে বাংলাদেশকে স্বাধীন করার যে বিভিন্ন আন্দোলন প্রক্রিয়া দেখানো হয়েছে সকল কিছু আমরা ইতোমধ্যে চ্যাপ্টার 1-এ কিন্তু দেখেছি। এবং আমি বিশ্বাস করি তোমরা চ্যাপ্টার 1 যেহেতু তোমরা ভালো মতো পড়েছো, সেই ক্ষেত্রে কিন্তু চ্যাপ্টার 1-এর সকল কিছু তোমাদের মাথায় আছে, যেটা কিন্তু খুবই দরকার হবে এই চ্যাপ্টার 2-তে। তো চলো আজকে শুরু করা যাক চ্যাপ্টার 2। আমি তোমাদের সাথে আছি নাজমুল করিম অর্ণব, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো চলো তাহলে শুরু করা যাক আজকে চ্যাপ্টার 2 এর আলোচনা। 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, এটা আমরা সকলেই জানি। চ্যাপ্টার 1 যেহেতু পড়েছি, এটা আমাদের জানার কথা, ঠিক না? স্বাধীনতা লাভের জন্য বাঙালিরা অনেক দুঃখ কষ্ট ত্যাগ স্বীকার করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 70 সালে তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু একটা অকল্পনীয় নিরঙ্কুশ বিজয় সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণের হাত থেকে মুক্তি লাভের আশায় পূর্ব পাকিস্তানের জনগণ আওয়ামী লীগকে কি করে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ক্ষমতা প্রদানের নানা রকম ষড়যন্ত্র শুরু করে। অর্থাৎ 70 সালে নির্বাচনে জয়লাভের পরও কিন্তু কি করে, পাকিস্তানি শাসক গোষ্ঠীরা বাঙালিদের জন্য কোনো ক্ষমতা দেয় নাই। তারা মনে করেছিল যদি বাঙালিদেরকে ক্ষমতা দেওয়া হয় তাহলে কি করবে, এটার তারা ব্যবহার করে দেশকে স্বাধীন করে নিবে, তাদের উপনিবেশিক থেকে বা পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ বের হয়ে যাবে। এই কারণেই তারা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। 71 সালের 1 মার্চ পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করেন, এবং এর প্রতিবাদে কি হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2রা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন। কোন আন্দোলন ডাক দেন ভাইয়া? অসহযোগ আন্দোলন। তাহলে অসহযোগ আন্দোলন কত তারিখে? দেখো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। অসহযোগ আন্দোলন হচ্ছে 2রা মার্চ, ঠিক আছে? ওকে, 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে জনগণকে মুক্তি এবং স্বাধীনতা অর্জনের জন্য কি করে, দিক দেয় বা অর্জনের জন্য সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানান। কারণ কি, তোমরা 7ই মার্চের ভাষণটা কিন্তু তোমরা অনেকেই জানো। আমাদের প্রত্যেক বছর 7ই মার্চে বাংলাদেশের প্রতিটি জায়গাতেই, প্রায় প্রতিটি জায়গাতেই এই ভাষণটি কি স্পিকারে কিংবা মাইকে কিন্তু মাধ্যমে চালানো হয়। তো আমরা ওই ভাষণে কিন্তু কি শুনেছি যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলো, যে যেখানে আছো তাই নিয়ে তোমরা প্রতিরোধ গড়ে তোলো, এবং পাকিস্তানিকে এই দেশ থেকে বিতাড়িত না করা পর্যন্ত তোমরা কি যুদ্ধ চালিয়ে যাও, আন্দোলন চালিয়ে যাও। এটি এখানে বলা হয়েছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের মাধ্যমে জনগণকে মুক্তি এবং স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক এই যুদ্ধের কথা বলেছিলেন। ওকে, 26 মার্চের প্রথম পরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। দেখো 26 মার্চের প্রথম পর মানে কি, 25 মার্চের রাত 12টার পর তো রাত 11:59-এর পরে কিন্তু 26শে মার্চ শুরু হয়ে যায়। তো 26 মার্চের প্রথম পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, এবং তার ঠিক পরেই পাকিস্তানিরা তাকে গ্রেপ্তার করেন। আচ্ছা, 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং স্বাধীনতার সাংবিধানিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রাটা শুরু হয়। দীর্ঘ 9 মাস, কত মাস? দীর্ঘ 9 মাস এক রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মাধ্যমে 71-এর 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর 93,000 সদস্য ওই দিন আত্মসমর্পণ করেছিল। কত হাজার সদস্য? 1971-এর 16ই ডিসেম্বরে 93,000 সদস্য কিন্তু সেই দিন আত্মসমর্পণ করেছিল। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয় ঘটে, অর্থাৎ বিশ্বের বুকে, বিশ্বের মানচিত্রে 1971-এর 16ই ডিসেম্বরে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে একটি রাষ্ট্রের জন্ম নেয়, যার নাম হলো বাংলাদেশ। স্বাধীনতা লাভের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ার কঠিন চ্যালেঞ্জ বঙ্গবন্ধু সরকারকে মোকাবেলা করতে হয়, যেটার নাম কি বলা যায়, যে যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠন। যদি আমি লিখে দিই তোমাদের জন্য, যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনের যে চ্যালেঞ্জটা ছিল, সেই চ্যালেঞ্জটা বঙ্গবন্ধু সরকার লুফে নেয়, এবং বঙ্গবন্ধু সরকার এটি কিন্তু অনেকাংশে সফল হতে চেষ্টা করে বা সফল হতে শুরু করে। তাও আমরা দেখব পরবর্তীতে 1975 সালে কি হয়, বঙ্গবন্ধুকে পরিবার পরিজন সহ হত্যার মধ্য দিয়ে বাংলা স্বাধীনতা বিরোধীর উত্থান এবং সামরিক শাসনের একটি সূত্রপাত ঘটে। আমরা সকলেই জানি 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে পুরো পরিবার পরিজন সহ নির্মমভাবে হত্যা করা হয়, এবং পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে সামরিক শাসনের একটি যুগ শুরু হয়, যে যুগটা
অনেক দিন করে স্থায়িত্ব থাকে এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1990 সালে স্বৈরাচার শাসনের পতন ঘটিয়ে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয় এই দেশে। অর্থাৎ সেই 75-এর পর থেকে 1990 সাল পর্যন্ত কিন্তু সামরিক শাসন চলে। কত সাল? 1975 থেকে 1990 থেকে 90 সাল পর্যন্ত কিন্তু সামরিক শাসন অব্যাহত ছিল, যা কিনা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটেছে। ঠিক আছে, আমরা দেখবো যখন অধ্যায়টা আমরা সামনে আরো পড়বো যে নূর হোসেন নামের একজন লোক ছিল, তিনি কিনা হচ্ছে যে আন্দোলন করেছিল, ঠিক আছে, যে স্বৈরশাসনের বিরুদ্ধে। ওকে, পরবর্তী চলে যাই। চ্যাপ্টার 2 আমরা যখন শেষ করব তারপর আমরা কি কি দেখবো। দেখো, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে 7ই মার্চের ভাষণের গুরুত্ব বিশ্লেষণ করব। স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের ভূমিকা মূল্যায়ন করতে পারবো। 3, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, পেশাজীবী, নারী, গণমাধ্যম, এক কথায় যদি আমি বলি আপামর জনগণ বা আপমর জনগণের যে অংশগ্রহণটা বা তাদের যে ভূমিকাটা, এটা কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, যে আমরা কি ভাবি যে মুক্তিযুদ্ধে শুধুমাত্র কি মুক্তিযোদ্ধারাই, যারা মুক্তিযোদ্ধা তারাই কি হচ্ছে ভূমিকা পালন করেছিল, সাধারণ মানুষের কি ভূমিকা ছিল না? অবশ্যই ছিল। সেই যুদ্ধের সময় দীর্ঘ 9 মাসের সময়টাতে বাংলাদেশের এমন কোন শ্রেণীর মানুষ বাদ যায়নি যারা কিনা দেশের জন্য বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সংগ্রাম এবং ত্যাগ করতে বাধ্য হয়েছে বা স্বীকার করেছে ত্যাগ। ঠিক আছে, পরবর্তী দেখি। স্বাধীনতা অর্জনের ঘটনা প্রবাহে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গের অবদান মূল্যায়ন করতে পারবো। অবশ্যই যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের প্রক্রিয়ার বর্ণনা দিতে পারবো, যেটি আমি তোমাদের মাত্র বললাম। 72 সালে সংবিধান প্রণয়নের পটভূমি, 75 সালে জাতির পিতা ও 4 জাতীয় নেতার হত্যা এবং রাজনৈতিক পট পরিবর্তনের বর্ণনা, 75-এর 15ই আগস্ট পরবর্তী সামরিক শাসনের উত্থান সম্পর্কে বর্ণনা, 81 সালে জিয়াউর রহমানের হত্যা এবং পরবর্তী নির্বাচন বর্ণনা করতে পারবো, 82 সালে এরশাদের সামরিক শাসন ও তার প্রভাব মূল্যায়ন করতে পারবো। চলো আমরা অধ্যায়টিতে যাব। তার আগে আরো কিছু রয়েছে, যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, বিশ্ব জনমত সৃষ্টি, বিশ্বের বিভিন্ন দেশের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য, যে মহান মুক্তিযুদ্ধ 71 সালে যে হয়েছে দীর্ঘ 9 মাস, এটি তাৎপর্য কিরকম ছিল আমরা সেটি সম্পর্কেও জানতে পারবো। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি উদ্বুদ্ধ হব, অর্থাৎ উনি যতটা দেশপ্রেমিক ছিলেন উনার মতো দেশপ্রেমিক হওয়ার আমরা চেষ্টা করব বা জানতে পারবো কিভাবে হতে পারবো। 90 সালে গণ অভ্যুত্থান, গণতন্ত্রের পুনর্যাত্রা বর্ণনা করতে পারবো এবং বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থসামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রাগুলো বর্ণনা করতে পারবো। সবশেষে দেশের প্রতি ভালোবাসা, গণতন্ত্র ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা পোষণ করতে পারবো। চলো তাহলে আজকে আমাদের প্রথমে শুরু করা যাক পরিচ্ছেদ 2.1, মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। দেখো, আমরা এই পরিচ্ছেদটা পড়ার সময় আমরা কিন্তু শুরুতেই বলেছি, এই অধ্যায়টা শুরুতেই, যে তোমরা প্রথম অধ্যায়টা কিন্তু খুব ভালো মতো পড়ে এসেছো এবং প্রথম অধ্যায়টা যারা ভালো মতো পড়ে এসেছো তাদের জন্য কিন্তু 2 অধ্যায়টা খুবই সহজ হবে, না নয়তো তোমাদের খুবই বোরিং লাগবে যারা কিন্তু জানো না। এবং প্রথম অধ্যায়ে তোমরা যা যা পড়েছো, পাকিস্তান আমলে কিভাবে আমাদের প্রতি বৈষম্য হইতো, তা থেকে বের হওয়ার জন্য কি আন্দোলন, কি রূপ সংগ্রাম করতে হয়েছে, সকল কিছু তোমাদের কিন্তু জানা। সেই সূত্রে তোমাদের এই 2 অধ্যায়টা পড়তে খুবই ভালো লাগবে আশা করি। তো দেখো, শুরুতেই রয়েছে 70 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ঠিক আছে, 71 সালের 3 জানুয়ারি রমনা রেসকোর্স ময়দানে আওয়ামী লীগ দলীয়, প্রাদেশিক এবং কেন্দ্রীয় পরিষদের সদস্যগণকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাঠ করান। এতে জনগণের সম্পদ 6 দফা এবং 11 দফার প্রতি অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। কেন? কারণ 6 দফা কি ছিল ভাইয়া, পুরা তোমরা যারা পড়েছো তারা তো তোমরা জানোই যে বাঙালির মুক্তির সনদ, এটা কিন্তু এক অধ্যায়ে কিন্তু পড়ানো হয়েছে। ঠিক আছে, তো এক অধ্যায়ে তোমরা এটা পড়লে অবশ্যই জানবা যে 6 দফাকে বলা হচ্ছে মুক্তির সনদ। পাকিস্তানি সামরিক শাসন চক্র আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে নানা চক্রান্ত শুরু করে। 71 সালে 3রা মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ঢাকায় অধিবেশনে যোগদান করতে অস্বীকার করেন। জুলফিকার আলী ভুট্টোর দল কোনটা ছিল? পাকিস্তান পিপলস নেতা। ঠিক আছে, পাকিস্তান পিপলস পার্টি, এটির নেতা ছিলেন জুলফিকার আলী ভুট্টো। ভুট্টো সাহেব ঢাকায় অধিবেশন যোগদান করতে অস্বীকার করেছিলেন। অন্যান্য সদস্যকেও তিনি হুমকি দিয়েছিলেন এবং এই সবই ভুট্টো ইয়াহিয়ার ষড়যন্ত্রের ফল। ইয়াহিয়া খান 1 মার্চ ভুট্টোর ঘোষণাকে অজুহাত দেখিয়ে 3রা মার্চের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। কেন? কারণ বলেছে যে পশ্চিম পাকিস্তান থেকে কোনো নেতাকর্মীরা ঢাকায় অধিবেশনে যোগদান করতে আসবে না, বিদায় এই 3রা মার্চের অধিবেশনটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে কোনো প্রকার আলোচনা না করে অধিবেশন স্থগিত করায় পূর্ব বাংলার জনগণ কি করে? বিক্ষোভে ফেটে পড়ে।
অধিবেশনে স্থগিত করা প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 2রা মার্চ কি হয় ঢাকায়, এবং 3রা মার্চ সারা দেশে হরতাল পালিত হয়, এবং 2রা মার্চে কিন্তু অসহযোগ আন্দোলনেরও ডাক দেওয়া হয়। ফলে সরকারি সকল কর্মচারী কাজকর্ম অচল হয়ে পড়ে। হরতাল চলাকালে পুলিশ এবং সেনাবাহিনীর গুলিতে কি হয়, বহু লোক হতাহত হয়। শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু 7 মার্চ রেসকোর্স ময়দান, অর্থাৎ বর্তমানে যেটির নাম হলো কি ভাইয়াপুরা, সোহরাওয়ার্দী উদ্যান, বিশাল এক জনসভায় ঐতিহাসিক ভাষণ দেন। কি কত তারিখে? 7ই মার্চে। যেই ভাষণে বাঙালিকে মুক্তি স্বাধীনতা অর্জনের জন্য একটি আহ্বান জানান, যেটা সশস্ত্র সংগ্রামের। সে ভাষণে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তোমাদের স্বাধীনতার জন্য, অধিকারের জন্য কিংবা মুক্তির জন্য তোমাদের যা দরকার সেটা হল সশস্ত্র সংগ্রাম, তোমাদের দরকার হচ্ছে যুদ্ধ করা। ঠিক আছে, ওকে। পরবর্তীতে আমরা লক্ষ্য করব ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এবং স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা। যে ভাষণটার মাধ্যমে মূলত কি হয়, স্বাধীনতার যে যাত্রাটা বা স্বাধীনতার আনুষ্ঠানিক যে একটা শুরু বা আরম্ভ, এইটাই কিন্তু 7ই মার্চের ভাষণ দিয়ে হয়েছিল। শেখ মুজিবুর রহমান 71 7ই মার্চের রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠীর শাসন, শোষণ, বঞ্চনার ইতিহাস, নির্বাচনের জয়ের পর বাঙালির সাথে প্রতারণা এবং বাঙালির রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন। মানে ওই একটা ভাষণে 18 মিনিটের একটা ভাষণ সম্ভবত ছিল, সেই 18 মিনিটের ভাষণে কিন্তু বঙ্গবন্ধু সকল প্রকার ইতিহাসটা, বঞ্চনার, অত্যাচারের, নির্মম নির্যাতনের সকল প্রকার ইতিহাসটার কথা তুলে ধরেছেন বাঙালিদের সামনে। এবং তিনি একই সাথে আহ্বান জানান যে তোমরা যার কাছে যা কিছু আছে, তোমরা যেখানেই আসো না কেন সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলো। ঠিক আছে, এবং পাকিস্তানিরা যে আমাদের আপনজন না, সেটি তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন। জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তর করায় এই ভাষণ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ইউনেস্কো 2017 সালে মুজিবুর রহমানের এই ঐতিহাসিক ভাষণকে কি করেছেন, ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে আখ্যায়িত করেছে। ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে বিশ্ব প্রামাণ্য দলিল, যেটির বাংলাকে বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার এমসিকিউ এর জন্য, এবং পরীক্ষায় এটা কিন্তু মাস্ট আসার মতো। ঠিক আছে, ওকে। এই ভাষণ ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ঐতিহ্য হিসেবে ইউনেস্কো অন্তর্ভুক্ত করেছে। পরবর্তী এই যে আমরা ভাষণটা ছবিটা দেখতে পাচ্ছি, লক্ষ লক্ষ মানুষের সামনে কিন্তু বঙ্গবন্ধু সেই দিন 7ই মার্চে নির্ভয়ে বজ্রকণ্ঠে সেই ভাষণটা দিয়েছিল কিন্তু। ঠিক আছে, ওকে। পরবর্তী যাব 7ই মার্চের ভাষণ থেকে বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা এবং মুক্তিযুদ্ধের নির্দেশনা পায়। এই ভাষণের পরে বাঙালি জাতির সামনে একটি মাত্র গন্তব্য নির্ধারণ হয়ে যায়, তা হলো কি, স্বাধীনতা। এই 7ই মার্চের ভাষণ যদি আমি সহজ কথায় বলি বা প্রশ্নে যদি এসে থাকে তোমাদের যে 7ই মার্চের ভাষণের তাৎপর্য কি, তোমরা খুব ইজিলি লিখতে পারো 7ই মার্চের ভাষণ ইকুয়াল টু স্বাধীনতা। একদম সহজ কথা ভাই আপুরা, যে এই 7ই মার্চের ভাষণের কারণে কিন্তু বাঙালিদের মধ্যে সুপ্ত যে প্রতিভা বা সুপ্ত যে চেতনাটা ছিল বা সুপ্ত যে তোমার প্রেরণাটা ছিল স্বাধীন হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, সেটি কিন্তু জাগ্রত হয়েছিল। ঠিক আছে, 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দেন, সেই ডাকে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এবং বঙ্গবন্ধুর ভাষণে পরবর্তী করণীয় বা স্বাধীনতার লাভের দিক নির্দেশ ছিল এরকম যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এই যে আমরা লাইনটা যে পড়লাম ছোটবেলা থেকে কিন্তু আমরা শুনে আসতেছি, তাই না? আমি যে বললাম 7ই মার্চের দিনে দেশের প্রত্যেকটা জায়গাতেই তোমরা মাইক বা স্পিকার যোগে এই ভাষণটি চালিয়ে দেওয়া হয়, এবং এই ভাষণটা আমরা প্রায় শুনি, এবং এই ভাষণটার শুনতে শুনতে আমরা কিন্তু তাৎপর্য, এর পটভূমি, ইতিহাস সকল কিছু আমরা জানি, যা তোমাদের এই অধ্যায়েই আবার আলোচনা করা হয়েছে। তাই আমি বিশ্বাস করি তোমাদের এই অধ্যায়টা পড়তে খুবই ভালো লাগবে, কারণ তোমাদের জানা বিষয় ম্যাক্সিমাম। ওকে, তিনি প্রতিরোধ সংগ্রাম এবং যুদ্ধের কলাকৌশল এবং শত্রু মোকাবেলার উপায় সম্পর্কে দিক নির্দেশনা দেন। বঙ্গবন্ধু 7ই মার্চে স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এবং 25শে মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর অপারেশন সার্চলাইট নামক পরিকল্পনার মাধ্যমে নৃশংস একটি গণহত্যা শুরু করে। ঠিক আছে, যে আমরা সকলেই জানি যে 25শে মার্চ আমাদের কাল রাত্রি অপারেশন সার্চলাইট হয়েছিল। সেই সময় কি হয়েছিল, পশ্চিম পাকিস্তানের বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে এই গণহত্যা চালিয়ে দেয়। ঠিক আছে, পরবর্তী যাব স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা। 7ই মার্চ বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচি এবং স্বাধীনতা যুদ্ধের আহ্বানের প্রতি সাড়া দিয়ে সকল স্তরের জনগণ কি হয়, ঐক্যবদ্ধ হয়।
পূর্ব বাংলার সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা বন্ধ হয়ে যায়। পূর্ব পাকিস্তানের অবস্থা বেগতিক দেখে ইয়াহিয়া খান ঢাকায় আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করতে। এই সময় ভুট্টো ঢাকায় আসেন। অপরদিকে গোপন আলোচনার নামে কালক্ষেপণ করে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য এবং গোলা বারুদ এনে পূর্ব পাকিস্তানের সামরিক আক্রমণের প্রস্তুতি গ্রহণ করা হয়। 17ই মার্চ টিক্কা খান এবং রাও ফরমান আলী অপারেশন সার্চ লাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির উপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার একটি নীল নকশা তৈরি করেন। ঠিক আছে, তাহলে নীল নকশা কারাগার তৈরি করেন টিক্কা খান এবং রাও ফরমান আলী, এই দুইজন ব্যক্তি। 25শে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা অপারেশন সার্চ লাইট শুরু হয় এবং ইয়াহিয়া ও ভুট্টো 25শে মার্চ গোপনে ঢাকা ত্যাগ করেন। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর কি করে ঝাঁপিয়ে পড়ে, হত্যা করে বহু মানুষকে এবং পাকিস্তানি বাহিনীর ঢাকার রাজারবাগ পুলিশ ক্যাম্প, পিলখানা, ইপিআর ক্যাম্প এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায় এবং নৃশংসভাবে হত্যা শুরু করে। দেখো, গণহত্যা যখন শুরু করে 25শে মার্চে, তখন কিন্তু প্রথম ঢাকা শহর থেকেই কিন্তু গণহত্যাটা শুরু হয় এবং ঢাকা শহরের প্রথম কিন্তু প্রতিরোধ আবার গড়ে তুলেছিল কোথায়, যে আক্রমণের প্রতি জবাব দিয়েছিল ঢাকার রাজারবাগের পুলিশরা। ঠিক আছে, 25শে মার্চের কালরাত্রিতেই অর্থাৎ 26 মার্চের প্রথম পরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং ওয়্যারলেস যোগে তা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা শোনা মাত্রই চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় জনগণ প্রতিরোধ গড়ে তোলে। শুরু হয় পাকিস্তানি সশস্ত্র সেনাদের সঙ্গে বাঙালি আনসার এবং নিরস্ত্র সাধারণ মানুষের এক অসম লড়াই, যা বাংলার ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত। তাহলে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটা শোনার পরপরই বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর মানুষ এই পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ গড়ে তোলে এবং যেই সংগ্রাম একটি দীর্ঘস্থায়ী অসম লড়াই নামে পরিচিত, লড়াই চলতে থাকে, যেই লড়াইটা নাম হচ্ছে কি মহান মুক্তিযুদ্ধ। এই স্বাধীনতা ঘোষণার পরপরে 26শে মার্চ প্রথম পরে আনুমানিক রাত 1:30 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে গোপনে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। স্বাধীনতা ঘোষণাটা আমরা দেখব। এই স্বাধীনতার ঘোষণা গ্রেপ্তার হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে অর্থাৎ 25 মার্চের রাত 12টার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন, যেটি ঘোষণাটা ছিল ইংরেজিতে, যাতে বিশ্ববাসী ঘোষণাটি যাতে বুঝতে পারে। ঠিক আছে, ঘোষণাটি কি রকম ছিল, ইয়াই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছে, যার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো, পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। ঠিক আছে, এই জিনিসটি কিন্তু বলা হয় এবং এই স্বাধীনতার ঘোষণাটা বাংলাদেশের সকল স্থানে তদানীন্তন ইপিআর এক ট্রান্সমিটার, টেলিগ্রাম এবং টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হয়। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা 26শে মার্চ দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে একবার এবং সন্ধ্যার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রচার করেন। শেখ মুজিব বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার কারণে 27 মার্চ সন্ধ্যায় একই বেতার কেন্দ্র হতে জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র কি করে পাঠ করেন এবং তার স্বাধীনতার ঘোষণা এবং বাঙালি সামরিক, আধা সামরিক এবং বেসামরিক বাহিনীর সমর্থন অংশগ্রহণের খবরে স্বাধীনতাকামী জনগণ উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম। কি এখানে মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম লক্ষ্য করব। 71 সালের 25শে মার্চ অপারেশন সার্চলাইট শুরুর পূর্বে বঙ্গবন্ধু তার ঘনিষ্ঠ সহযোগীদের সাথে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাকিস্তানি বাহিনী আক্রমণ করলে প্রতিহত করার নির্দেশ দেন এবং নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন, মুক্তিযুদ্ধের সময় করণীয় বিষয় সমূহ সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছিল। মুজিবনগর সরকার গঠনটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় আম্রকাননকে নামকরণ করা হয় কি মুজিবনগর, যেটি মেহেরপুরে রয়েছে। ঠিক আছে, মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনা সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে 70 নির্বাচনের যারা নির্বাচিত জাতীয় প্রাদেশিক পরিষদের প্রতিনিধি ছিল তাদেরকে নিয়ে 71 সালে 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় এবং এই সরকার কত তারিখে শপথ নেয়, 17ই এপ্রিলে। এই সরকার 17ই এপ্রিলে হচ্ছে শপথ গ্রহণ করে। ঠিক আছে, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে এই 17 এপ্রিল দেওয়া রয়েছে। শপথ গ্রহণের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হয়। তাহলে মুজিবনগর সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি কি ছিল, মুক্তিযোদ্ধাকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা, মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্য। তাহলে তিনটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে মুক্তিযুদ্ধের সঠিকভাবে পরিচালনা করতে হবে, বিশ্বব্যাপী একটা জনমত গঠন করতে হবে এবং সঠিক এবং সুনির্দিষ্টভাবে যাতে পরিচালনা করা হয় যুদ্ধটাকে, সেইটাও একটা ব্যবস্থা করা। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখব
মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামো কি ছিল? রাষ্ট্রপতি এবং মুক্তিযোদ্ধা সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি বঙ্গবন্ধুর অবর্তমানে মানে অনুপস্থিতিতে শহীদ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন মন্ত্রী AHM কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ। ঠিক আছে, ওকে। পরবর্তীতে আমরা যাব, স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ এবং পরামর্শ দানের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। কি গঠন করা হয়? একটি উপদেষ্টা পরিষদ। ন্যাশনাল আওয়ামী পার্টির ভাসানী ন্যাপ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ন্যাশনাল আওয়ামী পার্টির মোজাফর ন্যাপ অধ্যাপক মোজাফর আহমেদ, কমিউনিস্ট পার্টির কমরেড মনি সিং এবং জাতীয় কংগ্রেসের শ্রী মনোরঞ্জন ধর এবং তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ, বাংলাদেশ সরকার পররাষ্ট্র আইনমন্ত্রীকে নিয়ে এই মোট 6 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত MAG ওসমানী। কর্নেল অবসরপ্রাপ্ত MAG ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। এখন দেখব মুজিবনগর সরকারের কার্যক্রম। ৭০ সালের নির্বাচনে বিজয়ী জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা এই মুজিবনগর সরকার গঠিত হয়। এখন বলতে পারো কাদের দ্বারা? এই দেখো ভাই, আপনার জাতীয় এবং প্রাদেশিক সরকার প্রাদেশিক পরিষদের সদস্য যারা নির্বাচিত হয়েছিল ৭০-এর নির্বাচনে, যেটি কিনা এক অধ্যায়ে বলা আছে, তাদেরকে নিয়ে মুজিব সরকার গঠিত হয়। বাঙালি কর্মকর্তাদের নিয়ে এই প্রশাসনিক কাজ পরিচালনা করেছিল। এতে মোট 12টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। কয়টি মন্ত্রণালয় ছিল তাহলে? 12টি মন্ত্রণালয় ছিল মুজিবনগর সরকারের। ঠিক আছে, আমরা দেখবো জিনিসটা। এবং মুজিবনগর সরকারের বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ শহর যেমন কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, স্টকহোম প্রভৃতিতে সরকারের মিশন স্থাপন করেন। এইসব মিশন বাংলাদেশের সরকারের পক্ষে প্রচারণা ও আন্তর্জাতিক সমর্থনের আদায়ের চেষ্টা করে থাকেন। সরকার বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। তাহলে বিশেষ দূত কে হয়? অর্থাৎ রাষ্ট্রদূত বিচারপতি আবু সাইদ চৌধুরী। তিনি মুক্তিযোদ্ধার পক্ষে বিশ্ব নেতৃত্ব এবং জনমতের সমর্থন আদায়ের জন্য কাজ করেন। 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলা হয়, চেষ্টা করা হয় বা উদ্যোগ গ্রহণ করা হয়। সরকার বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে 11 জন সেক্টর কমান্ডার নিয়োগ করেছিল। এছাড়া বেশ কিছু সাব সেক্টর এবং 3টি ব্রিগেড ফোর্স গঠিত হয়। এইসব বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, EPR, নৌ এবং বিমান বাহিনীর সদস্যগণ যোগদান করেন এবং প্রতিটি সেক্টরে নিয়মিত সেনা, গেরিলা, সাধারণ যোদ্ধা ছিল। ঠিক আছে, মানে মোটামুটি মুজিবনগর সরকারের যে একটা নির্দিষ্ট একটা সরকারের যে উপদেষ্টা বোর্ড থাকবে কিংবা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থাকবে, বাহিনী থাকবে, একটা হচ্ছে প্রতিরোধ করার জন্য একটা বা আন্দোলন বিভিন্ন যুদ্ধ মোকাবেলা করার জন্য যে বাহিনী বা উপদেষ্টা বোর্ড, সকল কিছু তৈরি করেছিল বিভিন্ন 70-এর নির্বাচনের জাতীয় প্রাদেশিক পরিষদের দ্বারা নির্বাচিত যে সকল নেতা ছিল তাদেরকে নিয়ে এবং পাকিস্তানের সেনাবাহিনীতে মানে পশ্চিম পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তাদেরকে নিয়ে মুজিবনগর সরকারের বাহিনী গঠন করা হয়েছিল। ঠিক আছে, ওকে। 71 সালে মুক্তিযোদ্ধাগণ মুজিবনগর সরকারের নেতৃত্ব এবং দেশকে পাকিস্তানের দখলমুক্ত করার জন্য পাকিস্তানদের থেকে দখলমুক্ত করার জন্য রণক্ষেত্রে যুদ্ধ করেছেন এবং দেশের জন্য প্রাণ দিয়েছেন, অনেকে আহত হয়েছেন। মুক্তিযুদ্ধের সাধারণ জনগণ পেশাজীবীদের ভূমিকা আমরা একটু লক্ষ্য করি। 71 সালে 25শে মার্চ নিরস্ত্র জনগণের ওপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালালে বাঙালি ছাত্র জনতা, পুলিশ, EPR অর্থাৎ আপামর জনগণ, যেটা আমি প্রথমে লিখেছিলাম, সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বিনা প্রতিরোধে পাকিস্তানি সেনাবাহিনীকে বাঙালিরা ছাড় দেয়নি। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে বহু মুক্তিযোদ্ধা বিভিন্ন রণাঙ্গনে শহীদ হন, আবার অনেকে মারাত্মকভাবে আহত হন। তাই মুক্তিযোদ্ধাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। অবশ্যই জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু কারা? মুক্তিযোদ্ধারা, এবং মুক্তিযোদ্ধাদের ঋণ কিন্তু কোনোভাবে কি হবে না? শোধ হবে না। জাতি চিরকাল মুক্তিযোদ্ধার সূর্য সন্তান হিসেবে মনে রাখবে। দেখো তাহলে জাতির সূর্য সন্তান কারা? মুক্তিযোদ্ধারা। ঠিক আছে, তারা ছিলেন দেশপ্রেমিক, অসীম সাহসী, আত্মত্যাগ উদ্বুদ্ধ যোদ্ধা। মুক্তিযুদ্ধে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক, EPR, পুলিশ, আনসার, কৃষক, শ্রমিক অর্থাৎ সর্বস্তরের শ্রেণীর মানুষ বা সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ, সকল মানুষই কিন্তু সেই সময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল একমাত্র কি জন্য? সেটা হচ্ছে দেশপ্রেমিক তাদের ছিল, দেশপ্রেমের জন্য বা অসীম সাহসী ছিল তারা এই কারণে। ঠিক আছে, ওকে। তাই বলা হচ্ছে কি যে এই যুদ্ধে বাংলাদেশের সর্বস্তরে অংশগ্রহণ করে, তাই এই যুদ্ধকে গণযুদ্ধ কিংবা জনযুদ্ধ বলা হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম মুক্তিযুদ্ধের অপর নাম কি পুরো দেখো, মুক্তিযুদ্ধের অপর নাম আমি যদি বলি, মুক্তিযুদ্ধের অপর নাম কি হতে পারে? সেটা হবে জনযুদ্ধ কিংবা গণযুদ্ধ। ঠিক আছে, যেহেতু সকল সর্বস্তরের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ সেখানে অংশ নিয়েছিল। ওকে, পরবর্তীতে আমরা যাব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা? মূল নিয়ামক শক্তি ছিল অবশ্যই জনগণ। তাই মুক্তিযুদ্ধ শুরু হলে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রছাত্রী, দেশজীবী, নারী, সাংস্কৃতিক
কর্মী সহ সর্বস্তরের সাধারণ নিজ নিজ অবস্থান থেকে কি করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে, ওকে। রাজনৈতিক দলে যাব আমরা। কোন কোন রাজনৈতিক দল বিশেষ ভূমিকা পালন করেছিল যুদ্ধের সময়? মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী প্রথম রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। রাজনৈতিক নেতৃত্বে মুক্তিযুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণ করেন। আওয়ামী লীগ প্রথমে পূর্ব বাংলার জনগণকে স্বাধিকার আন্দোলনে গঠনে সংগঠিত করে। স্বাধিকার আন্দোলন মানে কি? নিজের অধিকার। ঠিক আছে, স্বাধিকার মানে স্ব অধিকার, মানে নিজের অধিকার আদায়ের জন্য সর্বপ্রথমে বাঙালিদেরকে প্রেরণা দেয় বা চেতনা জাগ্রত করে। পরবর্তী দেখবে এরপর 1970 সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর জনগণকে স্বাধীনতা অর্জনে কি করে? উদ্ধৃত করে থাকে। ফলে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের ডাকে সাড়া দিয়ে জনগণ কি করে? এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বা মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। মুক্তিযুদ্ধের শুরুতে রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশ সরকার মুজিবনগর সরকারের কিন্তু অপর নাম ছিল আবার বাংলাদেশ সরকার। ঠিক আছে, এখানে কিন্তু কনফিউজড হয়েও না। বঙ্গবন্ধুর 26শে মার্চের স্বাধীনতার ঘোষণাকে 10ই এপ্রিল 1971 আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। ঠিক আছে, এতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, অপরিহার্যতা এবং ভবিষ্যতের রূপরেখা প্রণীত হয়। 25 মার্চের পর পাকিস্তান রাজনৈতিক নেতৃত্ব সংগঠিত হয়ে সরকার গঠন, মুক্তিবাহিনী গঠন এবং বিদেশে জনমত গঠনের বিভিন্ন রকম কার্যক্রম শুরু করে। যেটি কোন রাজনৈতিক দলের আন্ডারে শুরু হয়? যেটা বাংলাদেশ মুজিবনগর সরকার বা বাংলাদেশ আওয়ামী লীগ যে প্রস্তুতিটা নিয়েছিল বা উদ্যোগটা নিয়েছিল একটা সরকার গঠনের জন্য, সেটির মাধ্যমে কিন্তু সকল কিছু, যেমন সরকার গঠন, মুক্তিবাহিনী গঠন, বিদেশের জনমত সৃষ্টি, সমর্থন আদায়, যুদ্ধের অস্ত্রশস্ত্র সংগ্রহ, জনগণের মনোবল অটুট রাখার যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো, এগুলো কিন্তু সেই সময়ই হয়েছিল। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান ভারতে 1 কোটি শরণার্থী। কত? 1 কোটি শরণার্থী ত্রাণ এবং আশ্রয়ের ব্যবস্থা, মুক্তিযোদ্ধা এবং গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা এবং মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গড়ে তোলার যে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সরকার বা রাজনৈতিক নেতৃত্ব। ওকে, রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে কোনগুলো দল ছিল? ন্যাপ, ভাসানী, ন্যাপ, মুজাফফর, কমিউনিস্ট পার্টি, জাতীয় কংগ্রেস ইত্যাদি। এবং সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কে? বাংলাদেশ আওয়ামী লীগ। ঠিক আছে, ওকে। বাংলাদেশের অভ্যন্তরে পাক বাহিনীর সমর্থনে মুসলিম লীগ, জামায়াত ইসলামী, পিডিপি সহ কতিপয় দল মুক্তিযোদ্ধাদের বিরোধী করে। কারণ কি? তারা ছিল পশ্চিম পাকিস্তানের পক্ষে এবং এই জন্যই তারা কিন্তু আমাদের এই মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। কিন্তু বাংলাদেশের বিদ্যমান যেসব রাজনৈতিক দল ছিল তাদের নির্লস পরিশ্রম কিংবা আপ্রাণ চেষ্টায়, সংগ্রাম, আন্দোলনে কি করে? এদেরকে দমিয়ে দিয়ে 71 সালের 16 ডিসেম্বরে কিন্তু বিজয় অর্জন হয়। এবং আমরা আরও লক্ষ্য করছি যে এই স্বাধীনতা বাহিনীগুলো মুক্তিযোদ্ধা ছাড়াও বাংলাকে মেধাশূন্য করার জন্য 71-এর 14 ডিসেম্বরে পরিকল্পিতভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের কি করে? হত্যা করে। ঠিক আছে, মানে বলা হয় কি যে তুমি একটা দেশকে যদি দখল করতে চাও বা দেশকে যদি তুমি মানুষকে যদি তুমি বন্দী বানাতে চাও বা এক কথায় দখল করতে চাও, তাহলে তোমার ওই দেশে সবার আগে তোমার যেটিকে আঘাত করতে হবে সেটা হলো শিক্ষা, বা ওই দেশকে মেধাশূন্য করে দাও। ঠিক আছে, এরকম বলা হয়েছিল। তো পাকিস্তানিরা কিন্তু তাই করেছিল। পরবর্তী যাব ছাত্র সমাজ। ছাত্র সমাজের ভূমিকাটা কি? দেখো, তুমিও ছাত্র, আমিও ছাত্র। ঠিক আছে, এখানে একটা বিষয় কাজ করে, আমাদের যে ভূমিকাটা কিরকম, বর্তমানে আমাদের হয়তো এক ধরনের, কিন্তু সেই সময় ছাত্রদের ভূমিকা ছিল একদম পুরো তুঙ্গে। অর্থাৎ ছাত্ররা অনেক বেশি ভূমিকা পালন করেছিল স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। সেগুলো কি কি? অলরেডি তো আমরা প্রথম অধ্যায়ে দেখেছি ছাত্রদের ঐতিহাসিক 11 দফার কথা। ঠিক না? পাকিস্তানের 24 বছরে বাংলা জাতির স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে এই দেশের ছাত্র সমাজ। 48 থেকে 52 সালের ভাষা আন্দোলন, 62-64 শিক্ষা কমিশন আন্দোলন, রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন, 66-র 6 দফা কিংবা 68 সালের 11 দফার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মার্চ মাসে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন সহ প্রত্যেকটি ক্ষেত্রে ছাত্র সমাজের একটা বিশেষ ভূমিকা ছিল বা অগ্রণী ভূমিকা ছিল। 71 সালে 26শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেয়। অনেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করে এবং মুক্তি বাহিনীতে একক গোষ্ঠী হিসেবে ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল কি? সবচেয়ে বেশি। মুক্তিযুদ্ধের অনিয়মিত শাখার একটি বিরাট অংশ ছিল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুজিব বাহিনী গঠিত হয়েছিল মূলত কাদেরকে নিয়ে? ছাত্রছাত্রীদেরকে নিয়ে। ছাত্রলীগ কিংবা ছাত্র ইউনিয়ন কর্মীরা বিভিন্ন এলাকায় সংগঠিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে এবং মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের মন আত্মত্যাগ ব্যতীত স্বাধীনতা অর্জন কি হতো? কঠিন হয়ে যেত। পরবর্তীতে আসছে আমরা পেশাজীবীর ভূমিকাটা কি ছিল লক্ষ্য করব। সাধারণ অর্থে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের এই হলেন কি? পেশাজীবীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, সাহিত্যিক, প্রযুক্তিবিদ, আইনজীবী, সাংবাদিক, বিজ্ঞানী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। 71 সালের মুক্তিযুদ্ধে এদের ভূমিকা ছিল কি? অনন্য এবং গৌরব দীপ্ত।
পেশাজীবীদের বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। পেশাজীবীরা মুজিবনগর সরকারের অধীনে পরিকল্পনা সেল গঠন করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তথ্য সরবরাহ, সাহায্যের জন্য আবেদন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদান এবং শরণার্থীদের উৎসব প্রদান ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেশাজীবীদের মধ্যে অনেকে মুক্তিযুদ্ধে কি হন? শহীদ হন। আমরা কিন্তু অনেকেদেরই নাম জানি, অনেক বুদ্ধিজীবীরা, অনেক শিক্ষকেরা শহীদ হন। তার মধ্যে একজনের নাম তোমরা প্রথমত ইতিমধ্যে জেনেছো, তার নাম কি? ডক্টর শামসুজ্জোহা, রাজশাহী ইউনিভার্সিটি টিচার ছিলেন। ঠিক আছে, এরকম অনেক 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 টিচার রয়েছে যারা হচ্ছে আহত হয়েছে বা দেশের জন্য যারা প্রাণও দিয়েছেন। ঠিক আছে, পরবর্তী যাবো মুক্তিযোদ্ধার নারী। দেখো নারীদের অবদান কি হইতে পারে আমরা লক্ষ্য করি। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল কি? গৌরবোজ্জ্বল অবশ্যই। ৭১ সালের মার্চের প্রথম থেকে দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীদের বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি নারীর অস্ত্রচালনা, গেরিলা যুদ্ধে প্রশিক্ষণের গ্রহণ করে তারা কি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এছাড়াও কি এই যে সেবা শুশ্রূষা এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয়দান, তথ্য সরবরাহ বা খাবার দাবার যোগদান করা, ব্যবস্থা করা, সকল ক্ষেত্রে কিন্তু নারীদের অবদান কি ছিল? নারীদের অবদান ছিল অনন্য। ঠিক আছে, অর্থাৎ মুক্তিযুদ্ধে শুধুমাত্র যে পুরুষরা অবদান রেখেছে এমন না, নারীরাও কিন্তু পিছিয়ে ছিল না। সেই সময় নারীরা ছিল একদম সাহসী, নারীরা একদম পুরা বীরের মতো সামনে থেকে তারা কি আন্দোলন করেছে, যুদ্ধ করেছে, যেটি বর্তমানে আমরা খুব কমই দেখি। ঠিক আছে, পরবর্তীতে দেখবো আমরা এই দেশের অগণিত নারী মুক্তি সেনা। কি বলছে? এদেশের অগণিত নারী মুক্তি সেনা পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক ধর্ষিত প্রায় ৩ লাখ মা বোন। দেখো পাকিস্তান বাহিনীরা ওরা এতটাই নির্মম ছিল, এতটাই বর্বর ছিল যে আমাদের দেশের মা বোনকেও তারা ছাড়ে নাই। তারা প্রায় ৩ লাখ বা ৩ লাখেরও বেশি নারী মা বোনকে তারা কি ধর্ষণ করেছে। তাদের ত্যাগের স্বীকৃতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারিভাবে তাদের বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করেছেন এবং আওয়ামী লীগ সরকার 2016 সালে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়। আওয়ামী লীগ সরকার কি করে? 2016 সালে তাদের কি করে? মুক্তিযোদ্ধা হিসেবে একটা স্বীকৃতি প্রদান করে। দেখো এখানে একটা ছোট্ট গল্প শোনাই। যখন এই যে আমি বললাম প্রায় কি 5 লাখের মতো নারী আমাদের মা বোনকে ধর্ষণ করা হয়েছিল, তখন আমাদের যখন স্বাধীনতার পরবর্তী সময়ে যখন কিনা দেশে সকলকে একটা নাগরিকত্ব দেওয়া হচ্ছিল, ঠিক আছে, অর্থাৎ আইডি কার্ড যেটা বর্তমানে, তখন কিন্তু একটা বিষয় কাজ করে। তখন হচ্ছে যারা ধর্ষিত হয়েছিল বা ধর্ষিত হওয়ার পর যাদের পরিবার বা বাবা মার পরিচয় ছিল না, সেই সময় শেখ মুজিবুর রহমান কিন্তু একটা খুবই তাৎপর্যমূলক একটা বিশাল একটা বড় কথা বলেন। তিনি বলেন যে সকল মা বোনে এইসব পরিস্থিতির শিকার হয়েছে তাদের পিতার নামের জায়গায় নাম দাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের ঠিকানা দাও বাংলাদেশ। মানে কত বড় একজন নেতা ছিলেন উনি। এমনি কি উনি জাতির পিতা বা এমনি অবিসংবাদিত নেতা? এই যে কথাটা উনি বলেছেন যে তাদের পিতার নামের জায়গায় নাম দাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের ঠিকানা দিবা কি ধানমন্ডি 32 বা বাংলাদেশ। ঠিক আছে, এই যে ঘটনাটা কিন্তু খুবই রেয়ার বিশ্বতে। ঠিক আছে, পরবর্তী দেখছি আমরা গণমাধ্যম। গণমাধ্যম বলতে কোনটাকে বোঝাচ্ছে ভাইয়া? পুরা মিডিয়া কিন্তু বর্তমানে কি তুমি যেখানেই যাও মিডিয়া তোমার পিছনে, ঠিক না? তো সেই সময় মিডিয়া কিরকম অবদান রেখেছিল বা কি পরিস্থিতিতে তারা কতটা সংগ্রাম করে তারা নিউজ কালেক্ট করে পুরো বিশ্বে প্রচার করেছিল, এখন সেটা আমরা তা দেখবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম। সংবাদপত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। কারা পালন করে? এই সংবাদপত্র এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। কিভাবে? লক্ষ্য করি। 26শে মার্চে চট্টগ্রাম বেতারের শিল্পী সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। কবে? 26শে মার্চ 71 সালে। যেটির মাধ্যমে আমরা দেখছি যে স্বাধীনতার যে ঘোষণাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, এই ঘোষণাটা কিন্তু সে পুরো দেশব্যাপী এটা প্রচার করা হয়। ঠিক আছে, এটি মুজিবনগর সরকার তত্ত্বাবধানে পরিচালিত হতো। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ, দেশাত্মবোধক গান, মুক্তিযোদ্ধার বীরত্বগাথা এবং রণাঙ্গনের নানা ঘটনা দেশ ও জাতির সামনে তুলে ধরতেন এবং সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করতেন। কিভাবে আমরা লক্ষ্য করি যে আচ্ছা গণমাধ্যমে কিন্তু প্রতিদিনে হচ্ছে কি বিশেষ করে চরমপত্র নামে একটা অনুষ্ঠান চালানো হতো, যেটির মাধ্যমে কিনা বাঙালিদেরকে স্বাধীনতার যুদ্ধের জন্য অনুপ্রাণিত করতো, বাঙালির মুক্তির জন্য তাদেরকে প্রেরণা জাগ্রত করার সাহায্য করতো। ঠিক আছে, তো এরকম আরও অনেক নাটক সিনেমা রয়েছে যেগুলোর মাধ্যমে বিশ্ব জনমত সংগ্রহ বা জনমত সমর্থন আদায় এর পাশাপাশি দেশের মানুষদেরকেও একটা বিশাল একটা চেতনা জাগ্রত করার মাধ্যম ছিল। এরপর দেখবো জনসাধারণ বলতে কি বোঝাচ্ছে? তুমি আমি। ঠিক আছে, তুমি আমি মানে আমরা যারা রয়েছি, এই আমাদের কি ভূমিকা ছিল সেই সময় আমরা একটু লক্ষ্য করব। ঠিক আছে, সাধারণ জনগণের সাহায্য সহযোগিতা এবং স্বাধীনতার প্রতি ঐকান্তিক
যে আকাঙ্ক্ষার ফলে মাত্র 9 মাসের যুদ্ধে বাংলার স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী মুষ্টিমেয় এদেশীয় দশর ব্যতীত সবাই কোনো না কোনোভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের আশ্রয় দিয়েছে, শত্রুর অবস্থান ও চলাচলের তথ্য দিয়েছে এবং খবর ওষুধ সরবরাহ করেছে। মানে তারা কিন্তু যুদ্ধ না করলেও তারা কি করেছে, মুক্তিযুদ্ধের আশ্রয় দিয়েছে, শত্রুর অবস্থান চলাচলের তথ্য দিয়েছে, খাবার ওষুধ সরবরাহ করেছে, সেবা দিয়েছে, ঠিক আছে, বিভিন্ন যত রকমের ফ্যাসিলিটিস তারা পারে মুক্তিযোদ্ধাদেরকে অর্থাৎ ফ্রিডম ফাইটারদেরকে সেই ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করেছে কিন্তু কারা, জনসাধারণরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাধারণ জনগণের পাশাপাশি ক্ষুদ্র নিগ্রোষ্ঠী জনগণ অর্থাৎ যারা বাংলাদেশের আদিবাসী বা উপজাতি তারাও কিন্তু অংশগ্রহণ করেছে এবং তাদের অনেকে মুক্তিযুদ্ধে শহীদ হন। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যা ছিল কত, অধিক, সবচেয়ে বেশি ছিল এবং তাদের রক্তের বিনিময়ে আমাদের আজকে স্বাধীনতা মানচিত্র বা লাল সবুজ পতাকা, ঠিক আছে। অর্থাৎ জনসাধারণের যে ভূমিকাটা সেটা কি অবশ্যই ভুলার মতো নয়। জনসাধারণ একদম মুক্তিযোদ্ধাদেরকে যথেষ্ট পরিমাণে যত পারা যায় যেভাবে পারা যায় সাহায্য সহযোগিতা করেছিল। যে তারা যুদ্ধ করেনি ঠিক আছে অস্ত্র হাতে, কিন্তু তারা মুক্তিযোদ্ধাদের প্রেরণা, অনুপ্রেরণা বা সাহস জুগিয়েছিল বিভিন্নভাবে সাহায্য করার মাধ্যমে, ঠিক আছে। পরবর্তীতে আমরা চলে যাব প্রবাসী বাঙালি। দেখো দেশের ভিতরে এতক্ষণ ধরে আমরা দেখলাম মানুষদের অবদান, এখন আমরা দেখব দেশের বাইরে অর্থাৎ বিদেশে যে সকল মানুষরা ছিল, বাঙালি যারা ছিল, তারা কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে। প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য করেছে, বিভিন্ন দেশে তারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছে, ঠিক আছে। মানে আমি যদি খুব সহজ কথায় বলে দিই তোমাদের জন্য, সেটা কি অর্থ সংগ্রহ করেছিল প্রবাসীরা। দ্বিতীয়তে বলবো যে জনমত, বিশ্ব জনমত, ঠিক আছে, বিশ্ব জনমত আদায়ের তারা চেষ্টা করেছিল। তৃতীয়ত আমরা বলবো যে তারা বিভিন্ন সেবা প্রদান করেছিল, যেমন ওষুধ পাঠাইতে, অর্থ পাঠাইতে, এ সকল কিছু করেছিল। চতুর্থত বলবো আমি যে বিশ্বব্যাপী প্রচারের কাজটাও কিন্তু এই প্রবাসী বাঙালিরা করে দিয়েছিল, ঠিক আছে। সো তোমরা এটা যখন পড়বা তখন কিন্তু অবশ্যই বুঝতে পারবা যে প্রবাসী বাঙালিরা কি কি কাজ করেছিল, ঠিক আছে। ওকে, দেখো পরবর্তী দেখবো শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের অবদান কিরকম। দেখো শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের অবদান আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই একটা ভাইটাল পয়েন্ট ছিল সেই সময়। কারণ শিল্পী সাহিত্যিকরা কি করতো, তাদের বিভিন্ন সাহিত্য রচনার মাধ্যমে বা লেখনির মাধ্যমে তারা সাধারণ জনগণকে বিভিন্নভাবে উৎসাহ জাগাতো, অনুপ্রেরণা জাগাতো স্বাধীনতার জন্য, যুদ্ধের জন্য কিংবা স্বাধীনতা সংগ্রামের জন্য, ঠিক আছে। সেইগুলোই আমরা এখন লক্ষ্য করি। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা, মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। তথাপি যুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মীর অবস্থান ছিল খুবই প্রশংসনীয়। পত্রপত্রিকায় লেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে খবর পাঠ, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, কবিতা পাঠ, নাটক, কৌতুকা, জনপ্রিয় অনুষ্ঠান যেগুলো আমি বললাম একটু আগে গণমাধ্যমের সময়, যে চরমপত্র ও জল্লাদের দরবার ইত্যাদি মুক্তিযুদ্ধকে কি এগিয়ে নিতে সহায়তা করেছে। রণক্ষেত্রে মুক্তিযোদ্ধাদেরকে মানসিক ও নৈতিক বল ধরে রাখতে উল্লেখিত সাংস্কৃতিক কর্মকাণ্ড সহায়তা করছে এবং সাহস জুগিয়েছে এবং জনগণের শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করে তুলেছে কারা, শিল্পী সাহিত্যিকরা, ঠিক আছে। যেমন দেখো জহির রায়হান আমাদের দেশের অন্যতম বিখ্যাত একটি চলচ্চিত্র নির্মাতা, তার কিন্তু অনেক মুভি ছিল, ঠিক আছে, যেগুলো কি আমাদেরকে সাহস জুগিয়েছে, কিংবা বিভিন্ন কবির নাটক বা কবিতা, সেই সকল কিছু কিন্তু আমাদেরকে অনেক পরিমাণে সাহস, শক্তি, অনুপ্রেরণা জাগিয়েছে, ঠিক আছে, যার মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনেক কি সাহায্য পেয়েছি। স্বাধীনতা অর্জনে রাজনৈতিক ব্যক্তিদের এবার অবদানে চলে যাব। রাজনৈতিক ব্যক্তিত্বের অবদানে, স্বাধীনতা অর্জনে রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান কি, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, অপরিসীম, ঠিক আছে। কারণ স্বাধীনতার সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত জীবন বাঁচিয়ে রেখে রাজনৈতিক তৎপরতা চালিয়ে গেছেন কারা, সে সকল রাজনৈতিক ব্যক্তিরা। প্রথমে দেখছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, ঠিক আছে। প্রথমেই উনার নেতৃত্ব আমরা লক্ষ্য করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব কি রয়েছে। স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব দেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সারা জীবনের কর্মকাণ্ড, আন্দোলন, সংগ্রাম নির্দেশিত হয়ে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে। অর্থাৎ এই একটা মানুষ যে কিনা তার পুরো জীবনটাকে বিলিয়ে দিয়েছে এই দেশের মানুষের অধিকারের জন্য, এই দেশের মানুষের মুক্তির জন্য, এই দেশের মানুষের স্বাধীনতার জন্য। সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। 1949-48 সালে তিনি ছাত্রলীগ, 49 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার উদ্যোগী হন এবং 48 থেকে 52 সালে ভাষা আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দীদের মধ্যে কি শীর্ষস্থানীয় ছিলেন ভাষা আন্দোলনের সময়ে, ঠিক আছে। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন
56 সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান, 58 সালে জেনারেল আইয়ুব খানের সামরিক বিরোধী আন্দোলন, শাসন বিরোধী আন্দোলন, 66-র ঐতিহাসিক বাঙালির 6 বাঁচার দাবি, 6 দফা কর্মসূচি পেশ এবং 6 দফা ভিত্তিক আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নজিরবিহীন বিজয়, 71 সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতা অর্জনে একচ্ছত্র ভূমিকা পালন করেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের 24 বছরে শাসনের মধ্যে 12 বছর বঙ্গবন্ধুকে কারাগারে কাটাতে হয়েছিল। কি বলছে যে 24 বছর পাকিস্তানে তো আমাদের শাসন করেছে, ঠিক আছে, তার মধ্যে এই 12 বছর, তার মধ্যে এই 12 বছর, 12টি দীর্ঘ বছর বঙ্গবন্ধু কারাগারে কাটিয়েছেন তার জীবন। 71-এর 7ই মার্চ তার ঐতিহাসিক ভাষণে তিনি স্বাধীনতার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। 25 মার্চ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী যখন ঝাঁপিয়ে পড়ে, তার ঠিক ওই দিবাগত রাতে 26শে মার্চে তিনি কি করেন, সরকারি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন, যার ফলে কি হয়, মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়, তার নামেই কিন্তু মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়, ঠিক আছে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের কি সর্বাধিনায়ক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগরের রাষ্ট্রপতি। তার বলিষ্ঠ আপসীর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলেন এই জাতির পিতা এবং স্বাধীনতার মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, ঠিক আছে। পরবর্তীতে চলে যাব সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের 4 নেতা, জাতীয় যে 4 নেতা রয়েছে যাদেরকে 3রা নভেম্বর 71-এ হত্যা করা হয়, এই তোমার জাতীয় 4 নেতা যে রয়েছে, জাতীয় 4 নেতার একজন, ঠিক আছে, সৈয়দ নজরুল ইসলাম। ওকে, আচ্ছা, 71 না, আমি ভুল সময় বলেছিলাম এটা। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি কি ছিলেন, মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি কেন ছিলেন, কারণ বঙ্গবন্ধুর অবর্তমানে অর্থাৎ বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেন। এই যে বলছে অনুপস্থিতিতে রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতেন, ঠিক আছে। 1971 সালে মুক্তিযোদ্ধাকে বেগবান এবং মুক্তিযুদ্ধকে বেগবান এবং সফল করার জন্য তিনি কি করেন, সকলের প্রতি আহ্বান জানান। সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযোদ্ধার একজন অন্যতম সংগঠক এবং পরিচালক ছিলেন। পরবর্তীতে চলে যাব আমরা তাজউদ্দিন আহমেদ, যেটি কিনা মুজিবনগর সরকারের কে ছিলেন, উনি প্রধানমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ সহচর। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত মুজিবনগর সরকারের 10 এপ্রিল 1971-এর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই মহান নেতা। 71 সালের 11 এপ্রিল তিনি বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা বিশ্বব্যাপী দেশব্যাপী প্রচার করেন, ঠিক আছে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনায় তিনি সফল নেতৃত্ব প্রদান করেন। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটি তিনি আহ্বায়ক ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে তার নাম গভীরভাবে যুক্ত। তিনিও জাতীয় 4 নেতার একজন। পরবর্তী চলে যাচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী। ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় 4 নেতার একজন, যিনি কিনা বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ঠ ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের কি ছিলেন, তিনি ছিলেন অর্থমন্ত্রী। সেই সময় খাদ্য, বস্ত্র, অস্ত্র প্রশিক্ষণের জন্য অর্থের সংস্থান খুবই গুরু দায়িত্ব ছিল, সফলভাবে তিনি সে দায়িত্ব পালন করেছেন। তাহলে মুজিবনগর সরকারের কি ছিলেন, ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন। দেখো ভাই আপুরা, তোমরা মুজিবনগর সরকারের এই যে 6 জনের যে হচ্ছে বিভিন্ন দায়িত্ব যে ভাগ করে দেওয়া হয়েছে, এই ভাগগুলো তোমরা অবশ্যই মাথার ভিতরে ঢুকাবা, মুখস্থ রাখবা, ঠিক আছে। কেন রাখবা, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার বর্তমান পড়ার জন্য কিংবা ভবিষ্যতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও এগুলা প্রায় চলেই আসে। এইচএম কামরুজ্জামান জাতীয় 4 নেতার একজন, যিনি কিনা মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র ত্রাণ পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্র ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন কে করেছেন, এইচএম কামরুজ্জামান। সেই সময় তিনি ভারতে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ শরণার্থীর, মানে প্রায় 1 কোটি শরণার্থীর ত্রাণ সংগ্রহ, ত্রাণ শিবিরে তা বিতরণ, পরবর্তী সময়ে শরণার্থীদেরকে পুনর্বাসন ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে তিনি পালন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এই মানুষটার অবদানও কি অপরিসীম। ওকে, পরবর্তীতে আমরা দেখবো অন্যান্য নেতার নেতৃত্ববৃন্দ কিভাবে ছিল দেখব। অন্য নেতৃত্ববৃন্দের মধ্যে স্বাধীনতা অর্জনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি ঐতিহাসিক আগরতলা মামলা, যেটি ছিল আমাদের 68 থেকে 69 থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির ব্যাপারে গড়ে ওঠা আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থান করে বিভিন্ন দেশের
প্রতি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি সমর্থন দান এবং পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া অধ্যাপক মোজাফফর আহমেদ, ন্যাপ মোজাফফর, কমিউনিস্ট পার্টির কমরেড মণি সিংহ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য গঠিত মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটিতে 3 নেতা সদস্য ছিলেন। বাঙালি জাতি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। অবশ্যই এই জাতীয় 4 নেতা ছাড়াও যে সকল নেতৃবৃন্দের আন্ডারে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে বা বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করার যে একটা অনুপ্রেরণা পেয়েছে, এই সকল নেতাদেরকে এই জাতি বা বাঙালি জাতির মানুষজন বা বাঙালিরা কখনোই ভুলবে না, তাদেরকে সবসময় স্মরণ করবেন। ওকে, মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত এবং বিভিন্ন দেশের ভূমিকা লক্ষ্য করবো আমরা। 71 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় তাণ্ডব বিশ্ব বিবেককে কি নাড়া দেয় এবং পাকিস্তানি বাহিনী স্বাধীনতা বিরোধী এই দেশীয় দোসরদেরকে দ্বারা সংগঠিত লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব বিবেক জাগ্রত হয়। বিভিন্ন দেশে নিন্দা প্রতিবাদ জানায় এবং মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন ব্যক্ত করে। 25 মার্চের কালো রাত্রি তথা জাতীয় গণহত্যা দিবস, যেটি 25শে মার্চে, পরবর্তী সময় নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বমত সোচ্চার হয়ে ওঠে এবং গোটা বিশ্বের জনগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন জানায়। কিভাবে আমরা লক্ষ্য করব? ভারতের ভূমিকা কি ছিল? বাংলা স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানানোর পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র ভারত, যে কিনা মিত্র বাহিনীর মাধ্যমে প্রচুর পরিমাণে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য সাহায্য সহযোগিতা করেছিল। ঠিক আছে, কিভাবে আমরা লক্ষ্য করি? 71 সালে 25শে মার্চের কালোরাত্রির বিবশ হত্যাকাণ্ড, পরবর্তী 9 মাস ধরে পাকিস্তানি দখলদার বাহিনী যে নারকীয় গণহত্যা বা লুণ্ঠন ধ্বংসযজ্ঞ চালায়, ভারত তা বিশ্ববাসীর নিকট সার্থকভাবে তুলে ধরে। এর ফলে বিশ্ব বিবেক কি জাগ্রত হয়। লাখ লাখ শরণার্থীকে আশ্রয় বা মুক্তিযোদ্ধাদেরকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, অস্ত্র, সরঞ্জাম, প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে। পরবর্তী যাচ্ছি, ভারত 6 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কি স্বীকৃতি প্রদান করে। তবে স্বাধীনতা যুদ্ধ বিজয় অর্জনের পরে, অর্থাৎ বিজয় অর্জনের আগে বা পরে কিন্তু প্রথম কি স্বীকৃতি দিয়েছিল ভুটান, তারপরে ভারত। ঠিক আছে, এটা অনেকেই ভুল করে যে প্রথমেই অনেকেই ভাবে যে আমাদেরকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত। না, ভারত না ভাইয়া, পুরা প্রথম দিয়েছিল আমাদেরকে কে? ভুটান। ঠিক আছে, এইটি প্রথম, তার কিছুক্ষণ পরে ভারত দিয়েছিল। মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী মিলে কি করেছিল? যৌথ কমান্ডো গড়ে তোলে। যৌথ বাহিনীর প্রচন্ড আক্রমণের ফলে 93,000 পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল 1971-এর 16 ডিসেম্বরে। ঠিক আছে, ভারতের বহু সৈন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি করেন? প্রাণ হারান। ওকে, এই যে দেখো যে নিঃশর্ত আত্মসমর্পণটা হয়েছিল, সেই আত্মসমর্পণটা। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন বলতে কাকে বোঝাচ্ছে? তখনকার সময়ে রাশিয়া এবং কিছু দেশ মিলে, তখন একটা বৃহত্তর রাশিয়া বলা হতো। ঠিক আছে, বা সোভিয়েত ইউনিয়ন, যা 1991 সালে কিন্তু ভেঙে যায়। দেখো তোমাদেরকে কিন্তু পরের মাঝখানে কিন্তু একটা আউট নলেজ আমি দিয়ে দিলাম। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবা, সোভিয়েত ইউনিয়ন 1991 সালে বিভক্ত হয়ে রাশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশে বিভক্ত হয়ে যায়। কিন্তু তৎকালীন রাশিয়া, বৃহত্তর রাশিয়া অর্থাৎ তৎকালীন ছিল কি? সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখেন অধুনা বিলুপ্ত সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে কি? রাশিয়া। ঠিক আছে, পাকিস্তান বাহিনী কর্তৃক বাংলাদেশের গণহত্যা, অগ্নিসংযোগ, নারী ধর্ষণ সহ যাবতীয় মানবতা বিরোধী অপরাধ বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানকে আহ্বান জানান। তিনি ইয়াহিয়া খানকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্যও তিনি বলেন এবং সোভিয়েত পত্রপত্রিকা প্রচার মাধ্যমগুলো বাংলাদেশের সেনাবাহিনীর নির্যাতনের যে কাহিনীগুলো বা বাংলাদেশের মানুষজনের উপর পাকিস্তানিদের যে নির্মম বর্বর অত্যাচার, নির্যাতন, এই সকল কিছু বিশ্বব্যাপী প্রচার করেন। ঠিক আছে, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধবন্ধের প্রস্তাব দিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ভেটো বিরোধিতা করেছিলেন। এই যে নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের কয়জন নিরাপত্তা পরিষদ সদস্য? কয়টা দেশ ভাইয়া? পুরা 5টা দেশ। ঠিক আছে, এই 5টা দেশের কিন্তু ক্ষমতা কি আছে? ভেটো প্রদান করার একটি ক্ষমতা আছে, তাই না? এই 5টা দেশে ভেটো প্রদান করার ক্ষমতা আছে। তো যখন আমেরিকা পাকিস্তানের পক্ষে যুদ্ধবন্ধের প্রস্তাব দিয়েছিল, তখন সোভিয়েত ইউনিয়নকে ভেটো দিয়েছিল, অর্থাৎ বিরোধিতা করেছিল। কিউবা, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি সহ যেগুলো সমাজতান্ত্রিক দেশ ছিল, এই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের মুক্তি সংগ্রামকে কি করে? সমর্থন জানায়। গ্রেট ব্রিটেনের ভূমিকা দেখবো। গ্রেট ব্রিটেন বলতে কোনটা বোঝাচ্ছে? ইউনাইটেড কিংডম। ঠিক আছে, 70-এর নির্বাচনের পর থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ দিনগুলোতে ব্রিটেনের প্রচার মাধ্যম, বিশেষ করে বিবিসি এবং লন্ডন থেকে প্রকাশিত পত্রপত্রিকা বাঙালির উপর পাকিস্তানি বাহিনীর যে নির্যাতন, নির্মম নির্যাতন, অত্যাচার এবং বাঙালিদের যে সংগ্রাম, প্রতিরোধ, ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের করুণ অবস্থা এবং পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে কি করে? বিশ্ব জনমতকে জাগ্রত করে। বিশ্ব জনমত সমর্থন আদায়ের জন্য প্রচুর পরিমাণে আমাদের সাহায্য করে ছিল।
বলা হচ্ছে কি ব্রিটিশ সরকারও আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে খুবই সহানুভূতিশীল ছিল। উল্লেখ্য যে লন্ডন ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র। দেখো খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা কি যে লন্ডন, ইংল্যান্ডের যে লন্ডন শহরটি রয়েছে সেটি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র ছিল, তাই না? এছাড়া ব্রিটিশ নাগরিক বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন, পণ্ডিত রবি শঙ্কর, আলী আকবর খান মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্ব জনমত সৃষ্টি এবং দান সহায়তা কার্যক্রমের জন্য তারা কি করে একটি কনসার্টের আয়োজন করে, ঠিক আছে? সেটি কোথায় করে? আমেরিকার নিউ ইয়র্ক শহরে কনসার্টের ফর বাংলাদেশ নামক একটি কনসার্টের আয়োজন করে, যেখানে কিনা 40,000 লোকের সমাগম ছিল এবং 40,000 লোকের সমাগমের কনসার্টে যে অর্থ টাকা আয় হয়েছিল বা উঠেছিল সেটি সম্পূর্ণরূপে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল সেই যুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে সাহায্যের জন্য। ওকে, পরবর্তী দেখি। ব্রিটেন ছাড়া অস্ট্রেলিয়া, তৎকালীন পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইটালি, জাপান, কানাডার প্রচার মাধ্যমগুলো পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টিতে সাহায্য করে। ইরাক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানায়। কি বলছে? যে ইরাক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থনে কি করে? সমর্থন জানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ প্রচার মাধ্যম কংগ্রেসের অনেক সদস্য এদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ছিল। তবে দুঃখজনক হলো সত্য, বিশ্বের কোনো কোনো দেশ এদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, ঠিক আছে? জাতিসংঘের ভূমিকা কী ছিল? যেমন জাতিসংঘের ভূমিকা ছিল অনেকটা কিন্তু নিশ্চুপ প্রকৃতির। তাও আমরা লক্ষ্য করি এখানে কি দেওয়া রয়েছে? বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষা করা জাতিসংঘের কি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? সেটা বিশ্ব শান্তি এবং নিরাপত্তা, এই দুইটা জিনিস রক্ষা করা কিন্তু জাতিসংঘের মূল, ঠিক আছে? বাংলাদেশের নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দিয়ে সামরিক শাসক ইয়াহিয়া খান যখন বাঙালি নিধনে তৎপর, তখন জাতিসংঘ বলতে গেলে নীরব দর্শকের মতো ছিল। যেমনটি বললাম আমি, জাতিসংঘ কি ছিল? পুরোই নীরব দর্শকের মতো ছিল। নারকীয় হত্যাযজ্ঞ, মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। প্রকৃতপক্ষে ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রটি যে বৃহৎ শক্তি রাষ্ট্রের বাইরে জাতিসংঘ নিজস্ব উদ্যোগে ভেটো দেওয়ার ক্ষমতা তাদের নেই, অর্থাৎ যে নিরাপত্তা পরিষদ তাদের বাইরে জাতিসংঘের ভূমিকা কিছুই নেই, ঠিক আছে? পরবর্তীতে যাই আমরা। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্যটা কি? বিশ্ব ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। বাংলাদেশের তৃতীয় বিশ্বের প্রথম দেশ, এটি যে দেশ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। 47 সাল থেকে পাকিস্তান শাসক গোষ্ঠী দ্বারা পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রকার অত্যাচার, বৈষম্য, নির্যাতনের শিকার হয়, কিন্তু এই ভূখণ্ডের সংগ্রামী মানুষ সেই অত্যাচার, নির্যাতন, সেই রাহাজানি, হানাজানি সেগুলো সহ্য করে চুপচাপ বসে থাকেনি। কেন থাকেনি? কারণ তারা যুদ্ধ করেছে, তারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। সেই আন্দোলন সংগ্রাম তারা 48 সাল থেকে 52 পর্যন্ত ভাষার জন্য করেছে, 62-64 শিক্ষা আন্দোলন করেছে, কিংবা 66-তে করেছে 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনের নির্বাচন নিরঙ্কুশ বিজয়ের পরে ক্ষমতা না পেয়েও 71-এ সে 7ই মার্চের ভাষণ কিংবা 26 মার্চের স্বাধীনতার ঘোষণা শোনার পর তারা যে একটা সশস্ত্র সংগ্রাম করেছে, দীর্ঘ 9 মাস একটা রক্তক্ষয়ী যুদ্ধ করে তারা বিজয় অর্জন করেছে, বিজয় ছিনিয়ে নিয়েছে পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে। এটাই হচ্ছে মহান মুক্তিযুদ্ধের একটা বিশাল একটা তাৎপর্য, ঠিক আছে? যে এবং ফলে মুক্তিযুদ্ধ হয়ে দাঁড়ায় কি? বাঙালিদের শক্তিশালী জাতীয়তাবাদ চেতনার বহিঃপ্রকাশ। তাহলে বাংলাদেশের শক্তিশালী জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ কোনটা? সেটি হলো আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ এই অঞ্চলে বাঙালি এবং এই ভূখণ্ডে বসবাসকারী অন্যান্য নৃগোষ্ঠী জনগণের মধ্যে যে দেশপ্রেমের জ্ঞান দেয় বা জন্ম দেয়, তা থেকে অনুপ্রাণিত হয়ে যুদ্ধ শেষে জনগণ যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করে। অবশ্যই, কারণ পাকিস্তানিরা আমাদের এই সোনার বাংলাকে কি করেছিল? একটা শ্মশান তৈরি করে দিয়েছিল, তাই না? এবং সেই শ্মশান থেকে ফুলের বাগান তৈরি করার জন্য আমাদেরকে আরও অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিন্তু সংগ্রাম করতে হয়েছে, যেটি প্রত্যেকটা বাঙালি প্রাণে প্রাণে হাসি মুখে বরণ করে নিচ্ছে। কেন? কারণ তারা দেশকে আগে স্বাধীন করতে পেরেছে, তারা পরাধীন অবস্থায় ছিল, পরাধীন থেকে তারা স্বাধীন হয়েছে, এবং সেই কারণেই তারা এই যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠন যে প্রক্রিয়াটা বা কার্যক্রমটা, সেই কার্যক্রমটা তারা হাসি মুখে গ্রহণ করে নিয়েছে, ঠিক আছে? পরবর্তীতে আমরা দেখব মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র যা বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে। অবশ্যই, কারণ কি আমি শুরুতেই বলেছি যে বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দেখা গিয়েছে বা অভ্যুদয় ঘটেছে, সেটি হলো কি? আমাদের সোনার বাংলা, সেটি হলো আমাদের সোনার বাংলা, আমাদের বাংলাদেশ, ঠিক আছে? সোনার বাংলাদেশ এইটি উদ্ভূত হয়েছিল আমাদের প্রত্যেকটি মানুষের স্বাধীনতা সংগ্রাম, আন্দোলন, প্রতিবাদের কারণে রক্তের বিনিময়ে, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কেমন? ওকে, তাহলে আমাদের আজকের এই যে আলোচনাটি করলাম 2.1 পরিচ্ছেদে, এই 2.1 পরিচ্ছেদে আমরা কি পেয়েছি? আমি যদি তোমাদেরকে
আরেকটু বিশ্লেষণ করে দিই, মানে একটু রিকল করে দিই বিষয়টা কি কি আমরা দেখেছি। স্বাধীন বাংলাদেশে আমরা দেখেছি মূলত আমাদের স্বাধীনতা অর্জনে বা মুক্তিযুদ্ধের সময়কার যে চিত্রটা কেমন ছিল, এবং মুক্তিযুদ্ধে কোন কোন মানুষ কি কোন কোন ক্ষেত্র থেকে সাহায্য করেছে, কোন কোন পেশার মানুষজন কি ক্ষেত্র থেকে সাহায্য করেছে, যেমন ছাত্র, শিক্ষক, জনসাধারণ, নারী, গণমাধ্যম, ঠিক আছে, বিশ্ব জনমত, কিংবা মুজিবনগর সরকারের গঠনের যে আমরা পটভূমিটা, 7ই মার্চ ভাষণের পটভূমিটা, স্বাধীনতার ঘোষণা, সকল কিছু আমরা দেখতে পেয়েছি। সবশেষে দেখলাম মহান মুক্তিযুদ্ধের যে তাৎপর্যটা, সেই তাৎপর্যটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের তাৎপর্যতার কারণে যুদ্ধ পরবর্তী শ্মশান থেকে ফুলের বাগান তৈরিতে, অর্থাৎ যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা জনগণ কীভাবে মেনে নিয়েছে তাও আমরা দেখেছি। সব মিলিয়ে 2.1 পরিচ্ছেদে স্বাধীনতা অর্জনের যে চিত্রটা বা সময়টা সম্পূর্ণটা আমরা শেষ করলাম। আশা করি তোমরা প্রত্যেকেই সুন্দর করে বুঝতে পেরেছো। এবং আবার আমি বলছি, যেহেতু 1 অধ্যায় তোমরা অলরেডি শেষ করেছো, সেই ক্ষেত্রে 1 অধ্যায়ের সূত্র ধরে 2 অধ্যায়টা তোমাদের জীবনও বোরিং লাগবে না। কারণ কি, 2 অধ্যায়ে তোমাদেরকে খুবই ভালো মতো বুঝতে সুবিধা হবে, যে তোমরা 1 অধ্যায় শেষ, ঠিক আছে। এবং প্রত্যেকটা, আমার মতে প্রত্যেকটা বাঙালিকে, প্রত্যেকটা বাংলাদেশের মানুষকে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের ইতিহাস, কিভাবে নিজের দেশ স্বাধীন হয়েছে সেটি জানা অত্যন্ত জরুরি। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই স্বাধীন বাংলাদেশ চ্যাপ্টার 2.1 পরিচ্ছেদটা আরও গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগাবে যেগুলো আমি ক্লাসে দাগিয়েছি, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত টাটা, পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ দেখা হচ্ছে।